আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই সিস্টের সার্কোসিস নিয়ে। বেসিক্যালি আমাদের এই আলোচনাটা আসলে আমাদের যে সিস্টোরের একটা কন্টিনিউশন। আমরা গ্রস যে আলোচনাটা আসলে করি সেটা হচ্ছে যখন আমাদের সিস্টোড দিয়ে কোনো একটা ইনফেকশন হচ্ছে, এখানে আসলে আমরা দুইটা প্যাটার্নের ইনফেকশন পেতে পারি। একটা প্যাটার্ন হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল ইনফেকশন, আর একটা প্যাটার্ন হচ্ছে আমাদের সিস্টিসার্কোসিস। সো সহজ ব্যাপারটা হলো এই, যদি এমন হয় যে আমি একটা কোনো একটা ইন্টারমিডিয়েট হোস্ট যেটা আসলে টিনিয়া দ্বারা ইনফেক্টেড, সেইটাকে যদি আমি আসলে ইনজেস্ট করে ফেলি, তখন এর দেহে থাকা যেই এনসিস্টেড লার্ভা ছিল সেইটা আমরা আসলে ইনজেস্ট করে ফেললাম, এবং সেইখান থেকে আমার যখন ইনফেকশনটা হয়, অ্যাট দ্যাট মোমেন্ট আমরা আসলে ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন হতে দেখি। মোটা দাগে এটা হচ্ছে কমন বেসিক। আর একটা কন্ডিশন কি আমরা দেখি, সেটা হচ্ছে কোনো একটা পার্সন যদি এইরকম হয় যে আমাদের এই সিস্টোড এইটার ওভা কোনোভাবে ইনজেস্ট করে ফেলছে, সামহাও কন্টামিনেশনের থ্রুতে হতে পারে, হাইজিন মেনটেন ঠিক মতো হয় না সেখান থেকে হতে পারে, যে কোনোভাবে হোক এই সিস্টোডের ওভা সামহাও যদি ইনজেস্ট করে ফেলি, তখন যেটা হয়, তখন এই ওভাটা আমাদের হিউম্যান বডিতে যখন এন্টার করতেছে, যখন আমাদের ইন্টেস্টাইনে আসছে, তখন আমরা দেখি যে ওভা এখান থেকে আসলে আমরা দেখি যে লার্ভা রিলিজড হয়, এবং সেই লার্ভাটা আমাদের ইন্টেস্টাইনকে ক্রস করে আমাদের ডিফারেন্ট টিস্যুতে আসলে চলে যায়। হতে পারে সাবকিউটেনিয়াস টিস্যুতে চলে গেছে, হতে পারে মাসলে চলে গেছে, হতে পারে ডিস্ট্যান্ট কোনো একটা অর্গানে চলে গেছে, এবং সেইখানে যাওয়ার পরে এনসিস্টেড লার্ভা আমরা আসলে পাই। অথবা এমনও হইতে পারে যে একটা অ্যাডাল্ট ওর্মের জাস্ট একটা ছোট্ট একটা মাথা, শুধু ওইটুই আছে, তার চারদিকে সিস্ট তৈরি হয়েছে, এরকমও হইতে পারে। বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ইনজেস্ট অ্যান এগ। সো এইখান থেকে টিস্যু ইনভলভমেন্ট হচ্ছে, অ্যান্ড এই ইনসিস্টেড যে লার্ভাটা, এটাকে আমরা সিস্টিসার্কোসিস বলছি। সো সিস্টিসার্কোসিস বললে তাহলে সহজ কথা হচ্ছে আমরা সামহাও ওভারটাকে ইনজেস্ট করে ফেলছি, এবং সেইখান থেকে এত কিছু। সো নর্মালি যখন আমরা সিস্টিসার্কোসিস বলি, আমরা আসলে যেটাকে ইন্ডিকেট করি সেটা হচ্ছে আমাদের যেই টিনিয়া সোলিয়াম আছে, যেটা আসলে পর্কে থাকে। সো যদি কোনোভাবে এদের এগস বা ওভা আমরা যদি আসলে ইনজেস্ট করে ফেলি, অ্যাট দ্যাট মোমেন্ট সেটা আমাদের ইন্টেস্টাইনে আসে, দেখা যাচ্ছে স্টোমাকে আসে, সেটা স্টোমাকেই নর্মালি দেখা যায় যে সেটা ফার্স্টে ওভা থেকে লার্ভা আসবে, লার্ভাটা এরপরে ইন্টেস্টিনাল যে ওয়াল সেটাকে পেনিট্রেট করে আমাদের টিস্যুতে চলে যায়। হতে পারে দেখা যাচ্ছে যে আমরা দেখি যে আমাদের সাবকিউটিনিয়াস টিস্যু সেখানে যাইতে পারে, মাসলে যাইতে পারে, ডিস্ট্যান্ট অর্গ্যানগুলোতেও যাইতে পারে, যেমন ব্রেইনে চলে যায় তারা, এবং সেইখানে যাওয়ার পরে তারা এনসিস্টেড ফরম্যাটে থাকে, সিস্টিসার্কোসিস সেখান থেকে আসলে ডেভেলপ করছে। সো নর্মালি আমরা তখন এখন যদি সাবকিউটিনিয়াস বা মাসলের এখানে যদি এরকম সিস্ট ফর্মেশন হয়, আমি হয়তো একটা সাবকিউটাস নোডিউল পাইতে পারি, বা মাসলের এখানে একটা নোডিউলার লেশন পাইতে পারি, এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে এরা যখন মারা যায়, আস্তে আস্তে সেখানে ক্রনিক ইনফ্লামেশন হবে, এবং তারা পুরো ক্যালসিফিকেশন হয়ে যাবে। দিস মাইট হ্যাপেন। যদি তারা ব্রেইনে চলে যায়, ব্রেইনে গিয়ে আমরা আসলে কী দেখব, যে ব্রেইনে যদি অনেকগুলো এরকম আমরা দেখি যে সিস্টিসার্কোসিস ডেভেলপ করছে, ব্রেইনে তখন নতুন করে লেশন তৈরি হলো, এবং ব্রেইনে যেই জায়গায় অ্যাফেক্ট করতেছে সেই অনুযায়ী পেশেন্টের প্রেজেন্টেশন হইতে পারে। যেমন আমার ব্রেইনে এমনও হইতে পারে যে ব্রেইনে আমি দেখতেছি পেশেন্টের এনসেফালাইটিস হচ্ছে, অথবা পেশেন্টের ফোকাল সিজার ডেভেলপ করতে পারে, বা বেসড অন অ্যানাটমিক্যাল লোকেশন কিছু কিছু জায়গায় হাইড্রোসেফালাস পর্যন্ত ডেভেলপ করতে পারে। সো এই ধরনের প্রেজেন্টেশন পেশেন্টের ক্ষেত্রে আসতে পারে, বা এমনও হইতে পারে যে আমাদের যখন সিস্টিসার্কোসিস ডেভেলপ করছে, ব্রেইনে চলে গেলে তো আমরা নিউরোসিস্টিসার্কোসিস কথাটা বলি। সো দেখা যাচ্ছে এমনও হইতে পারে যে লার্ভাটা মারা গেছে এবং অনেক দিন পরে পেশেন্টের প্রেজেন্টেশন আসছে, সেরকমও আসলে হতে পারে। সো পেশেন্টের একদিকে সিজার, আরেকদিকে এপিলেপসি হইতে পারে, হাইড্রোসেফালাস আসতে পারে। সো এই ধরনের ভ্যারিয়েশন আসলে আমরা পেতে পারি। সো কীভাবে আমরা এটাকে আসলে নর্মালি ডায়াগনোসিস করি?
সো একটা হইতে পারে যে হ্যাঁ যে তারা যখন ক্যালসিফাইড হয়ে যাচ্ছে রেডিওলজিক্যালি ধরা পড়ে, যেমন আমরা যদি এক্স রে করি আমাদের লাইক কোনো লিম্ব এসব জায়গায় যদি ওনার সাবকিউটিনিয়াস ইনভলভমেন্ট থাকে বা মাস্কুলার ইনভলভমেন্ট থাকে, সাধারণত রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন এক্স রেতেই আসলে ধরা পড়ে যাবে, বা যে কোনো টাইপের রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনে এটা আসলে চলে আসে। ইন কেস অফ নিউরোসিস্টিসার্কোসিস যেখানে আমাদের ব্রেন ইনভলভ হচ্ছে, সেখানে আমাদের সিটি স্ক্যান অথবা এমআরআই করা লাগে। নর্মালি আমরা এমআরআইটা প্রিফার করি, আমাদের T2 যেই ফিল্মগুলো আছে সেখানে খুব ভালো দেখতে পাওয়া যায়। সো বেসিক্যালি নর্মালি আমরা এমআরআইটাই বেশি প্রিফার করি। সো নর্মালি আমরা দেখি যে সেইখানে এরকম মাল্টিপল রিং লাইক লেশন আসলে পাওয়া যাইতে পারে। আমরা একটু পর ছবি দেখবো ইনশাআল্লাহ। সো নর্মাল আমাদের ট্রিটমেন্ট আসলে তখন এখানে কি করা হয়? সো একটা জিনিস আমি সবসময় বলি, সিস্টোড ট্রেমাটোড প্রাজিকুইন্টাল দেওয়া হয়, দ্যাট ইজ ট্রু। বাট সিস্টিসার্কোসিসের ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম আছে। সিস্টিসার্কোসিসের ক্ষেত্রে আমরা সবার আগে আসলে অ্যালবেন্ডাজোলের কথা চিন্তা করি। অ্যালবেন্ডাজোল এখানে দিতে হবে ভরা পেটে। সো আমরা এখানে অ্যালবেন্ডাজোল দিতে পারি, বাট হ্যাঁ এখানে আমাদের অল্টারনেটিভ হিসেবে ডেফিনেটলি প্রাজিকুইন্টাল দেওয়া যাবে। প্রাজিকুইন্টাল আমাদের এখানে অল্টারনেটিভ হিসেবে ডেফিনেটলি কনসিডার করা যাইতে পারে। সো সংক্ষিপ্ত আলোচনা আসলে আমাদের সিস্টিসার্কোসিস থেকে এইটা। আরেকটা টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে অ্যাকানোকক্কাস গ্র্যানুলোসাস। সো এইটা আসলে বেসিক্যালি একটা ডগ, আমরা ডগের মাধ্যমে আসলে এখানে দেখি যে মূল ইন্টারমিডিয়েট হোস্ট আসলে এখানে একটা ডগ, অ্যাকানোকক্কাস গ্র্যানুলোসাস, যেটা এটা দেখা যাচ্ছে যারা ফার্মার, বিশেষ করে এমআরসিপি পার্ট 1 বা এফসিপিসি যে এসবিগুলো আসে সেখানে দেখা যাচ্ছে এরকম হিস্ট্রি দেওয়া থাকে, পেশেন্ট হচ্ছে ফার্মার, সো ফার্মে কাজ করে, এরকম একটা হিস্ট্রি থাকবে। সো নর্মালি যেটা হয় যে কুকুর হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, এবং কুকুরের স্টুলের সাথে এগসগুলো রিলিজড হয় বা এগসগুলো আসলে ওখানে থাকে। সো যেটা হয় যারা কুকুরগুলো ডিল করে, সো ওদের হাতে অনেক সময় এই ওভা চলে আসতে পারে, অথবা ওই এগগুলো দেখা যাচ্ছে খাবারের সাথে কন্টামিনেটেড হয়ে যেতে পারে, বিশেষ করে ওয়াটার সাপ্লাই, সেটার সাথে কন্টামিনেশন হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। সো যখন ফুড বা ওয়াটার কন্টামিনেটেড হয় এবং সেই খাবার যখন কোনো একটা পার্সন ইনজেস্ট করে, তখন তার দেহের মধ্যে এগস সরাসরি চলে আসলো, এবং যখন এগস তার ইন্টেস্টাইনের মধ্যেখানে আসবে, ইন্টেস্টাইন মূল কথা জিআইটি ট্র্যাক্টের মধ্যে যখন আসবে, এই এগস থেকে তখন আমরা দেখি যে এমব্রায়ো রিলিজড হয়, এবং এই এমব্রায়োগুলো রিলিজড হওয়ার পরে তারা আসলে ইন্টেস্টাইনকে ক্রস করে তারা ব্লাডের মাধ্যমে ডিরেক্ট লিভারে চলে যায়। তাহলে সে আলটিমেটলি ব্লাডের মাধ্যমে ফাইনালি লিভারে যাবে। যখন লিভারে যাবে সেইখানে আলটিমেটলি আমরা দেখব যে কিছু সিস্ট ফর্মেশন হচ্ছে, সেখানে আমরা দেখি সিস্ট ফর্মেশন। এই যে সিস্ট ফর্মেশন, এটাকে আমরা আসলে হাইডাটিড সিস্ট বলি। এটাকে আমরা কি বলি? হাইডাটিড সিস্ট বলি। এটা আসলে নিউরোসিস্টিসার্কোসিস একটা অ্যানালগ, জাস্ট অ্যানালগাস টু অ্যানালগাস টু সিস্টিসার্কোসিস সহজভাবে বলা যেতে পারে। সো এই হাইডাটিড সিস্টের মধ্যে আসলে আমরা দেখি যে একদম একটা একটা অ্যাডাল্টম বলা হচ্ছে, একটা ইয়াং ওর্মের যে স্কলেক্স, সেই স্কলেক্সটাই আসলে সিস্টের এখানে আসলে থাকে। বাট সিস্টের একটা ইউনিক, একটা পিকিউলিয়ার একটা স্ট্রাকচার আছে। সবার বাইরে একটা পেডিসিস্ট, তারপরে একটা হাইলিন মেমব্রেন যেটাকে আমি বলছি একটোসিস্ট, তারপরে আমাদের একটা হচ্ছে কি ইন্টারনাল একটা জার্মিনাল লেয়ার থাকে যেটাকে বলি এন্ডোসিস্ট। তার এরকম 3টা লেয়ার থাকে। আবার এর মধ্যে অনেকগুলো ডটার সিস্ট থাকতে পারে, হ্যাঁ এর মধ্যে অনেকগুলো ডটার সিস্ট থাকতে পারে, এবং ভেতরে কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি সামহাও এই ফ্লুইড আমাদের টিস্যুর সাথে এক্সপোজড হয়ে যায়, বা সামহাও যদি এটা রাপচার হয়ে ফ্লুইডটা বডিতে কোথাও ছড়াই গেছে, এইটার এগেনস্টে খুবই স্ট্রং অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয়। সো এই জন্য এই ফ্লুইডটা আসলে আমাদের একটু খেয়াল রাখতে হয় যখন সার্জিক্যালি যখন এগুলোকে রিমুভ করা হয়, কোনোভাবে যারা পাংচার হয়ে ফ্লুইডটা আসলে না ছড়ায়, যেটাকে খেয়াল রাখতে হয়। কারণ হচ্ছে এখান থেকে যে ফ্লুইডগুলো আছে এটা যদি সামাও ভেতরে এক্সপোজড হয়ে যায়, মানে অ্যানাফাইলেকটিক রিয়াকশন ডেভেলপ করে। বাট এখানেও ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কী করি? এখানেও আমরা অ্যালবেন্ডাজোল প্রিফার করি, প্রাজিকুইন্টালও একটা অল্টারনেটিভ হিসেবে ইউজ থাকতে পারে। আর সিস্ট খুব বড় হলে ডেফিনেটলি উই শ্যাল গো ফর সার্জারি। সো এটা হচ্ছে কিছু গ্রস কথা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এবার আমরা সরাসরিভাবে ডেভিডসনে যাব এবং ডেভিডসন থেকে আমরা এগুলাকে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো সিস্টিসার্কোসিস, তাহলে হিউম্যান সিস্টিসার্কোসিস আসলে কীভাবে অ্যাকোয়ার হচ্ছে? হিউম্যান সিস্টিসার্কোসিস অ্যাকোয়ার হচ্ছে আমরা যদি টিনিয়া সোলিয়াম যেটা আমরা পর্কে পাই, এদের ওভা যদি সামহাও ইনজেস্ট করে ফেলি,
তখনই আসলে এটা হচ্ছে। এখন এই ইনজেকশনটা কীভাবে হয়? হতে পারে ফিঙ্গার কন্টামিনেটেড ছিল, বিশেষ করে যারা ফার্মিং করে ওদের ক্ষেত্রে এটা বেশি হয়। আর একটা হচ্ছে ফুড, যে কোনোভাবেই হোক ফুডের সাথে চলে আসতে পারে, বাট ওভারটা আসছে, এটা হচ্ছে মেন প্রবলেম। সো এইখানে যখন ওভারটা ইনজেস্ট করলাম, এরপর কি আমাদের ইন্টেস্টাইনে তো এই ওভারটা আসলো। সো সেখান থেকে এই ওভা থেকে লার্ভাটা প্রথমে আমরা দেখবো যে স্টোমাক থেকে আমরা দেখবো যে এই এগস থেকে লার্ভাটা বের হবে, এবং বের হওয়ার পরে তারা আমাদের যে ইন্টেস্টিনাল ওয়াল সেটাকে তো আসলে পেনিট্রেট করে ফেলে। ইন্টেস্টিনাল মিউকাস থেকে যখন তারা পেনিট্রেট করে, আলটিমেটলি তারা আমাদের বডির ডিফারেন্ট পার্টসে চলে যায়। কোথায় কোথায় যাইতে পারে? দেখা যাচ্ছে যে সাবকিউটিনাস টিস্যু, স্কেলেটাল মাসল, হ্যাঁ, ব্রেইন, এই জায়গাগুলোতে চলে যায়। যখন তারা এই জায়গাতে চলে যায় তখন আমরা কী হইতে দেখি? আমরা তখন দেখি তারা ওখানে যে সিস্টি সার্কি ডেভেলপ করে। এক একটা সিস্টি সার্কির সাইজ কেমন? 0.5 থেকে 1 সেন্টিমিটার সিস্ট, এবং এখানে হেড অফ এ ইয়াং ওর্ম আমরা আসলে নর্মালি দেখি। এখন এই যে একটা সিস্টার সার্কোসিস যে তৈরি হলো, সিস্টার সার্কি যে তৈরি হলো, এটা কিন্তু ফার্দার আর কোনো ফেট নেই, ওখান থেকে একটা অ্যাডাল্টম তৈরি হবে। ইটস নট লাইক দ্যাট, এখান থেকে নতুন কোনো অ্যাডাল্টম তৈরি হবে না, ব্যাপারটা এখানেই থেমে যাচ্ছে। বাট দিস ইজ হোয়াট হ্যাপেনিং। এখন পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কী হবে? সো ক্লিনিক্যাল ফিচার হচ্ছে যেইখানে অ্যানাটমিক্যাল লোকেশনে যেইখানে সিস্টি সার্কিট আছে তার উপর বেস করে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসলে আসে। সো দেখা যাচ্ছে যে আমরা কি পাইতে পারি, যে আন্ডার দ্য স্কিন বা মিউকোসাতে যদি এটা থাকে আমরা এটা পালপেট করতে পারবো। জাস্ট এটা ছোট্ট একটা মটর দানার মতো একটা নুডিউল, এরকম একটা অভয়েড বডি আমার কাছে মনে হইতে পারে। নর্মালি পেশেন্টের কোনো সিমটম থাকে না, এরা আসলে মারা যায়, মারা গিয়ে সর্বোচ্চ ক্যালসিফিকেশন পর্যন্ত হইতে পারে। কিন্তু আমাদের একটু হয়তো বা ডিসকমফোর্ট থাকতে পারে, বাট ইউজুয়ালি আসলে ওগুলো খুব একটা প্রবলেম করে নিউরোসিস্টিক সার্কোসিস যখন তারা ব্রেইনে চলে যায়। সো বেশি করে দেখা যায় যে যদি হেভি ব্রেইন ইনফেকশন হয়, স্পেশালি ইন দ্য চিলড্রেন, সেইখানে দেখা যাচ্ছে পেশেন্টের ক্ষেত্রে এনসেফালাইটিস ডেভেলপ করে, এবং এই এনসেফালাইটিসের ফিচার পেশেন্ট নিয়ে আসতে পারে। এর পাশাপাশি আমরা সেরেব্রাল সাইনের কথা বলি। সেরেব্রাল সাইন ইনিশিয়ালি শুরুর দিকে আসলে আসে না, লাইক যেই মোমেন্টে নিউরোসিস্টিক সার্কোসিস হচ্ছে ইনিশিয়ালি সেরেব্রাল সাইন আসে না, কিন্তু দেখা যাচ্ছে যখন এরা মারা যায়, হোয়েন দে ডাই, তার 5 থেকে 20 বছর পরে গিয়ে আমরা সেরেব্রাল সাইনগুলো পাইতে পারি। আমি কিন্তু সেরেব্রাল বলছি, সেরেবেলার বলি না, সেরেব্রাল। সেরেব্রাল সাইনগুলো কি, যে সিজার হবে সেগুলোকে ইন্ডিকেট করছে। সো আলটিমেটলি এরপরে ফাইনালি কি হয়, দেখা যাচ্ছে একটা এপিলেপসি হচ্ছে। সো এপিলেপসিটা সাধারণত আমরা দেখি যে ফোকাল সিজার। তাহলে ফোকাল সিজার এখানে হইতে পারে, ফ্রন্টাল লোব যদি ইনভলভড হয়, পার্সোনালিটি চেঞ্জ হইতে পারে, ইনফ্যাক্ট আওয়ার গেট মাইট বি স্ট্যাগারিং গেট হইতে পারে। এবং যদি এমন হয় যে আমাদের যেই কোনো পেশেন্টের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ ফিচার হিসেবে হাইড্রোসেফালাসও ডেভেলপ করতে পারে, কমপ্লিটলি ডিপেন্ডিং অন দ্য অ্যানাটমিক লোকেশন অফ দ্য সিস্টি সার্কোসিস বা সিস্টি সার্কি। আলটিমেটলি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হাইড্রোসেফালাস নিয়েও আসতে পারে। কমনলি এই ধরনের প্রেজেন্টেশনই আসলে পেশেন্ট আমাদের কাছে শো করে। আচ্ছা, সো এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, আমি একটু ছবিটাকে ছোট করি যেন ভালো করে দেখা যায়। সো ইফ ইউ লুক অ্যাট দিস, এটা আসলে একটা এমআরআই ছবি, এবং এইখানে এটা আসলে একটা এমআরআইয়ের T2 ওয়েটেড এক্সিয়াল একটা ইমেজ। সো এইখানে আসলে আমরা অনেকগুলো মাল্টিপল লেশন দেখছি, এই যে গোল 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 গোল, হ্যাঁ, এই যে লেশনগুলো দেখতেছি, সো এইগুলো আসলে নিউরোসিস্টিক সার্কোসিস, এগুলো আসলে আমাদের নিউরোসিস্টিক সার্কোসিস। সো আমরা ব্রেইনের লেশনকে আসলে এমআরআই করে খুব ভালো বুঝতে পারবো। এখন হচ্ছে ইনভেস্টিগেশন, যে একটা পেশেন্টের সিস্টি সার্কোসিস হলে আমি ওভারঅল কি ইনভেস্টিগেশন করব। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে যদি আমাদের সাবকিউটিনাস টিস্যু বা মাসল যদি আসলে ইনভলভড হয়ে থাকে, আমরা আসলে রিকগনাইজড বাই রেডিওলজি আমরা দেখবো যে তারা ক্যালসিফাইড হয়ে যায়, তো এক্সরেতে খুব সহজেই ধরা পড়ে। বাট যদি ব্রেইন ইনভলভড হয় সেখানে আসলে এক্সরে করে লাভ নাই, সেখানে সিটি স্ক্যান বা একটা এমআরআই আমাকে করতে হবে নর্মালি। এখন কোনো পেশেন্টের যদি এমন হয় যে তার এপিলেপটিক ফিট বা সিজার ডেভেলপ করছে, তাহলে ডেফিনেটলি আমরা চিন্তা করব যে ঠিক আছে এই পেশেন্ট হয়তো বা এন্ডেমিক জোনে ট্রাভেল করছে, অথবা সে এন্ডেমিক জোনে হয়তো বা থাকে, তাহলে দের ইজ এ পসিবিলিটি অফ সিস্টি সার্কোসিস, হ্যাঁ, যে পেশেন্ট হ্যাজ লিভড ইন অর ট্রাভেল টু অ্যান এন্ডেমিক এরিয়া। সো এটা একটা পসিবিলিটি চলে আসে। যদি এমন হয় একটা সাবকিউটিনাস টিস্যু ইনভলভমেন্ট আমি পাচ্ছি, সেটাকে পালপেট করে নোডিউলকে এক্সারসাইজ করলাম, সেটাকে বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করলাম, সেটা আমরা করতে পারি, উই ক্যান ডু দ্যাট। বাট নর্মালি আসলে রেডিওলজি করা হয় যদি ক্যালসিফাইড হয়ে যায়, ব্রেইনে গেলে সিটি স্ক্যান আর এমআরআই করতেছি। সো রেডিওলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য স্কেলেটাল মাসল ভেরি হেল্পফুল।
সেরোলজিক্যাল টেস্ট কি করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, সেরোলজিক্যাল টেস্ট ক্যান অলসো বি ডান, এটা করা যাইতে পারে। এখন আসি ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট যেটা বললাম যে নর্মালি সিস্টোড, ট্রেমাটোড, সোজা বাংলায় প্রাজিকোয়েন্টালের কথাই আমরা সবসময় বলি, বাট ইন কেস অফ নিউরোসিস্টোসার্কোসিস বা ইন কেস অফ সিস্টোসার্কোসিস এই জায়গাগুলোতে অ্যালবেন্ডাজোল খুব ভালো কাজ করে। সো বিকজ অ্যালবেন্ডাজোল টিস্যুতে পৌঁছাইতে পারে, যদি আমি কাউকে খাওয়ার পরে ফ্যাটি মিলের সাথে অ্যালবেন্ডাজোল দিই, এটা খুব ভালো টিস্যু পেনিট্রেট করতে পারে। সো এইসব জায়গায় অ্যালবেন্ডাজোলকে বেশি প্রিফার করে। সো আমরা আসলে এখানে বেস্ট ড্রাগ হচ্ছে আমাদের অ্যালবেন্ডাজোল। অ্যালবেন্ডাজোল এখানে কীভাবে দিব? 8 দিনের জন্য দিব 15 মিলিগ্রাম পার কেজি এই ডোজ অনুযায়ী। এটা হচ্ছে আমাদের রিকমেন্ডেড ফর প্যারেনকাইমাল নিউরোসিস্টোসার্কোসিস। এর পাশাপাশি আদার অল্টারনেটিভ ডেফিনেটলি প্রাজিকোয়েন্টাল তো আমাদের আছেই। আমরা এখানে 10 দিনের জন্য দিব 50 মিলিগ্রাম পার কেজি ইন 3 ডিভাইডেড ডোজ, এটা আমাদের অ্যানাদার অপশন। আরেকটা হচ্ছে প্রেডনিসোলন। প্রেডনিসোলন দেওয়ার নিয়ম হচ্ছে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট শুরু করার আগে থেকেই স্টেরয়েড দিয়ে দিব। সো দেখা যাচ্ছে স্টেরয়েড 14 দিনের জন্য আমরা আসলে দিই, প্রেডনিসোলন দিই। অ্যান্টিসিস্টিসার্কোসিস মেডিকেশন দেওয়ার একদিন আগে থেকে এটাকে শুরু করতে হয়। আচ্ছা, এখন যেই সকল পেশেন্ট আমাদের কাছে সিজার নিয়ে আসছে, এপিলেপসি ডেভেলপ করতেছে, সেখানে কিন্তু আমাদেরকে অ্যান্টি এপিলেপটিক ড্রাগও আমাদের দেওয়া হয় আসলে। সো অ্যান্টি এপিলেপটিক মেডিকেশন তাদেরকেই দিব যেখানে পেশেন্টের এপিলেপসি আছে। এপিলেপসি না থাকলে কিন্তু আমি আর দিচ্ছি না। সো এটা হচ্ছে প্লাস মাইনাস, থাকলে দেওয়া হবে, না থাকলে নাই। আচ্ছা, এখন সার্জারি করা হয় কি না? সো যদি এমন হয় হাইড্রোসেফালাস ডেভেলপ করে গেছে, ইন দ্যাট কেস উই শ্যাল গো ফর সার্জারি। সেখানে নিউরোসার্জারিকে কল করা হবে এবং সেখানে সার্জারি করা হবে। সো আমাদের তাহলে ম্যানেজমেন্ট প্রোটোকল কী হচ্ছে? আমি একটা সে প্যারাসাইটকে কিল করব, সো সেটার জন্য আমার অ্যালবেন্ডাজোল বা প্রাজিকোয়েন্টাল আছে, আমার সেই সাথে সাথে স্টেরয়েডকে দিচ্ছি, ভেরি গুড ফর দ্যাট। তার পাশাপাশি যদি এপিলেপসি থাকে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, যদি হাইড্রোসেফালাস থাকে আমরা সার্জারি করব। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পেরু এসব জায়গায় কিছু স্টাডি করে দেখা গেছে খুব ছোট বা সলিটারি যেই সেরেব্রাল সিস্ট, এগুলো কোনো ট্রিটমেন্ট ছাড়াই ভালো হয়ে যায়। তাহলে খুব ছোট একটা সলিটারি লেশন থাকলে ট্রিটমেন্ট না দিলেও আসলে কাজ হয়, বাট যদি মাল্টিপল থাকে বা বড় বড় মানে আমাদের সিস্ট থাকে, সেখানে ডেফিনেটলি উই শ্যাল গো ফর ট্রিটমেন্ট। আচ্ছা, পরের যে আমাদের সিস্টিসার্কোসিস, এটাই আসলে আমাদের হাইড্রাটিস সিস্ট বা একানোকক্কাস গ্রানুলোসাস থেকে হয়। এটা আসলে আমাদের মূল ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে আসলে ইন্টারমিডিয়েট বলছি, এটা আসলে ডেফিনেটিভ হোস্ট বলা উচিত। সো ডগস হচ্ছে এখানে ডেফিনেটিভ হোস্ট, ডগ হচ্ছে এখানে ডেফিনেটিভ হোস্ট আমাদের। সো টাইনি টেপওয়ার্ম একানোকক্কাস গ্রানুলোসাস। এখন দেখা যাচ্ছে যে ডগ থেকে কিভাবে হিউম্যান এফেক্টেড হয়ে গেল। সো দেখা যাচ্ছে এদের যেই এগস, এটা স্টুলের সাথে যখন পাস করে, লাইক ফুড বা ওয়াটার কন্টামিনেশন হচ্ছে বা পোর হাইজিন, হাতের সাথে ওভার লেগেছিলো, ওটা যখন ইনজেকশন হচ্ছে তখন আসলে আমাদের দেহে প্রবেশ করে। সো নর্মালি আসলে আমরা দেখি যে যারা ভেড়া পালে, হ্যাঁ, ক্যাটেল গরু পালে, হ্যাঁ, উট পালে বা আদার অ্যানিমাল এক্সপোজার করে, এইসব মানুষের ক্ষেত্রে এটা বেশি হয়। এটার কারণ হচ্ছে এই ভেড়ার পাল, উটের পাল, ক্যাটেল, বাছুরের পাল, এইসব পাল যারা আসলে মেনটেন করে তাদেরকে কুকুর রাখে, একটা শিকারি কুকুর, একটা প্রহরী কুকুর, এগুলো তারা আসলে রাখে। সো এরা কুকুর নিয়ে খুব সহজেই ডিল করে। সো যে ক্লিনিক্যাল সিনারিওগুলো আমাদের আসে, সেখানে ফার্মারের একটা হিস্ট্রি থাকে যে দ্য পেশেন্ট ইজ এ ফার্মার। সে হয়তো বা একটা অ্যাবডোমিনাল ফুলনেস নিয়ে আসছে, বা তার একটা পেইন আছে বা অ্যাবডোমিনাল ফুলনেস ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। সো কন্টামিনেটেড ওয়াটার তারা ইনজেস্ট করলে এখান থেকে আসে। সো আসলে আমরা এখানে যেটা দেখি যে ড্রিঙ্কিং অফ কন্টামিনেটেড ওয়াটার অথবা হ্যান্ডলিং অফ এ ডগ, যখন এইরকম পজিশন হচ্ছে তখনই এগস ইনজেস্ট হয়ে গেল, এবং যখন এগস ইনজেস্ট হলো সেইটা আমাদের স্মল ইন্টেস্টাইনে আসবে, এবং স্মল ইন্টেস্টাইনে ওই এগ থেকে আমরা দেখব এমব্রায়োটা লিবারেটেড হয়েছে। লিবারেটেড হয়ে তারা ব্লাড স্ট্রিমে যাবে, ইন্টেস্টাইনকে ক্রস করে ব্লাড স্ট্রিমে আসবে এবং সেখান থেকে তারা লিভারে চলে যাবে। যখন লিভারে গেল সেইখান থেকে ফাইনালি একটা সিস্ট ফর্মেশন করবে, এবং যখন এই সিস্ট ফর্মেশন করে আমরা দেখি যে সিস্ট খুব স্লোলি গ্রো করতে থাকে, বা এমন হতে পারে ইন্টারমিডিয়েন্ট গ্রোথ, একটু বড় হয়েছে আবার অনেকক্ষণ থামা, একটু বড় হয়েছে আবার অনেকক্ষণ থামা, এরকম। এটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট গ্রোথ, তাহলে এরকম হতে পারে। এবং এই সিস্টের খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, আমরা 3টা লেয়ার পাই। সবার বাইরে একটা এনভেলপ, যেটাকে বলা হচ্ছে পেরিসিস্ট, এটা একটা ফাইব্রাস পেরিসিস্ট। তাহলে এটা একটা ফাইব্রাস পেরিসিস্ট।
এরপরের যে লেয়ার সেটা হচ্ছে একটোসিস্ট। একটোসিস্ট হচ্ছে একটা হায়ালিন মেমব্রেন দিয়ে থাকে, তার নিচে থাকে একটা জার্মিনাল লেয়ার যেটা হচ্ছে আমাদের ইনার জার্মিনাল লেয়ার, যেটাকে আমি বলছিল এন্ডোসিস্ট। তাহলে 3টা লেয়ার সিস্টের মধ্যে, এবং এই জার্মিনাল লেয়ার, এন্ডোসিস্ট, এইখান থেকে অনেকগুলো ডটার সিস্ট তৈরি হয়। সো জার্মিনেটিং সিস্টিক ব্রুড ক্যাপসুল, আমরা এখান থেকে জার্মিনেটিং সিস্টিং ব্রুড ক্যাপসুল পাই। সো এইখানে আসলে লার্ভা থাকে, হ্যাঁ, প্রোটোস্কলিসিস ডেভেলপ করে। সো প্রোটোস্কলিসিস মানে কি, মাথার সাথে তার যে আমাদের প্রোগ্লটিডগুলো থাকে বা ওই ঘাড়ের অংশটা, সেইটা মিলে তৈরি হয়। সো এরকম এইগুলো আসলে ওখান থেকে আসলে ডেভেলপ করে, বাট সময়ের সাথে সাথে এটা তো আসলে ফার্দার গ্রো করতে পারে না। সো কী হইতে পারে, আস্তে আস্তে তারা আসলে আমরা দেখব যে তারা আসলে মারা যায়, মারা যাওয়ার পরে ক্যালসিফিকেশন হয়ে যাবে বা অথবা নন ভায়াবল হয়ে যাবে। সো আমরা হিউম্যান এখানে কাইন্ড অফ তার জীবনচক্র সেখানে যেন থেমে গেল, কমপ্লিট লাইফ সাইকেল এখান থেকে আর হচ্ছে না। সো ডিজিজটা আমরা কমনলি কোন এলাকায় পাই, কমন হচ্ছে মিডল ইস্ট, আফ্রিকা, নর্থ অ্যান্ড ইস্ট আফ্রিকা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, এই জায়গাগুলোতে আমরা হাইড্রোডিসিস খুবই কমনলি পাই। বাংলাদেশে কি হাইড্রোডিসিস পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। আই হ্যাভ সিন পেশেন্ট, আমি আমার সার্জারি স্যার আছেন, তো একদিন হচ্ছে ওনার সাথে কাজ করতেছিলাম, তো স্যার আমাকে প্রেজেন্টেশন বানায়, সেই দিকে স্যার একটা ওটির ভিডিও করছে, সো হাইড্রোডিসিস সে রিমুভ করতেছে, ওটা ভিডিও করা। সো তখন দেখলাম, সো এরকম পেশেন্ট বাংলাদেশেও 2-1টা পাওয়া যাইতে পারে, বাংলাদেশে আছে, এটা হচ্ছে ফর দ্য রেকর্ড, বাংলাদেশে পেশেন্ট আছে। আচ্ছা, এখন ফোকাই অফ ইনফেকশন প্রসেস ইন দ্য ইউকে, ইন দ্য রুরাল ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড, মানে ইংল্যান্ডেও ওইগুলো আছে। আচ্ছা, আরেকটা অর্গানিজম আরেকটা আমাদের প্যারাসাইট হচ্ছে অ্যাকানোককাস মাল্টিলোকুলারিস। এইটারও আসলে একটা সাইকেল, ফক্স, ভোলস এগুলোর মধ্যে থাকে এবং সিমিলার বাট মোর সিভিয়ার ইনফেকশন হইতে পারে, যেমন অ্যালভিওলার হাইড্রাটিড ডিজিজ। তার মানে আমরা অ্যাকানোককাস গ্র্যানুলোসাস থেকে যে হাইড্রাটিড ডিজিজ দেখি সেটা হচ্ছে লিভারে হচ্ছে, পেশেন্টের লিভার প্রেজেন্টেশন নিয়ে আসবে। বাট আরেকটা সিভিয়ার ম্যানিফেস্টেশন বাট একটু রেয়ার, সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলার হাইড্রাটিড ডিজিজ, যেটার পেছনের রিজন হচ্ছে অ্যাকানোককাস মাল্টিলোকুলারিস, যেটা আসলে ফক্স অ্যান্ড ভোলস এদের থেকে সাইকেল থেকে এটা আসে এবং এটা ইউকেতে থাকে। ইনফ্যাক্ট অ্যালভিওলার হাইড্রাটিড ডিজিজ এইটা অনেকটা ক্যান্সারের মতো করে, মেটাস্টাসিস যেমন হয় ক্যান্সারে, ঠিক একইভাবে তারা লিভারকেও একইভাবে ইনভেট করতে পারে। সো এটা একটা ইউনিক একটা সিচুয়েশন। আচ্ছা, সো এরপরে আমরা আসি এবার ক্লিনিক্যাল ফিচার। তাহলে হাইড্রাটিড সিস্ট যখন হচ্ছে, পার্সনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কী হবে? সো নর্মালি আসলে দেখা যাচ্ছে যে হাইড্রাটিড সিস্ট নর্মালি চাইল্ডহুডে অ্যাকুয়ার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সো চাইল্ডহুডে বেশি দেখা যায় এবং কয়েক বছর পরে আস্তে আস্তে যখন এটা অনেক সাইজে বড় হয়ে গেল, তখন আসলে প্রেশার সিমটমগুলো ডেভেলপ করে, সাইট স্পেসিফিক বারবার যে বলছি যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, এখানে দেখা যাবে একটু হেপাটোমেগালির মতো মনে হইতে পারে বা একটু টেন্ডারনেস ডেভেলপ করতে পারে, পেইন ডেভেলপ করতে পারে। সো এইগুলো আসতে পারে। সো 75% পেশেন্টে আমরা দেখি রাইট লোব অফ দ্য লিভার ইজ ইনভেডেড। সো এটা আমাদের কোশ্চেন, এক্স্যাক্টলি কোন জায়গায় ইনভলভমেন্ট হয়? রাইট লোব অফ দ্য লিভার, এখানে আসলে আমরা দেখি ইনভেশনটা খুব কমনলি হয় এবং সিঙ্গেল সিস্ট থাকতে পারে। এমনও হইতে পারে সামটাইমস আমরা লাংসে সিস্ট পাইতে পারি, বোনে সিস্ট পাইতে পারি, ব্রেইনে পাইতে পারি বা এলসোয়ার হইতে পারে। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে ব্লাডের মাধ্যমে যখন সে ছড়াইতেছে, মোস্ট অফ দ্য টাইম তো আসলে লাংসেই তার আটকা পড়ে যায়, বাট কিছু কিছু সময় তারা যদি এক্সেস পেয়ে যায়, বোনসে চলে যাচ্ছে, লাংসে চলে যাচ্ছে, ব্রেইনে চলে যাচ্ছে, তাহলে ওই জায়গাতে সে যে আলটিমেটলি সিস্ট করতে পারবে এবং অ্যাজ পার লোকেশন অনুযায়ী পেশেন্টের প্রেজেন্টেশন হইতে পারে। দিস মাইট অলসো হ্যাপেন। এবার আসে ইনভেস্টিগেশন। কীভাবে ইনভেস্টিগেশন করি? সো ইনভেস্টিগেশনটা আসলে এখানে অনেক কিছুর উপর বেস করে, একসাথে এখানে ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল, আলট্রাসাউন্ড ফাইন্ডিং সব কিছু মিলায় আমরা আসলে ডায়াগনোসিস করি এবং অবশ্যই একটা পজিটিভ হিস্ট্রি থাকতে হবে, যে ক্লোজ কন্ট্যাক্ট উইথ ডগ এবং সে এন্ডেমিক রিজিয়নে থাকে, এগুলা হিস্ট্রি তার থাকতে হবে। তার একটা পার্সন যে এন্ডেমিক রিজন যেমন মিডল ইস্টে থাকে, তার একটা ফার্মিং হিস্ট্রি আছে, তার কুকুর তাকে পালতে হয় বা সে কুকুর পোষে এবং সেই সাথে সে হয়তো রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেইন নিয়ে আমার কাছে আসছে, বা একটু হেপাটোমেগালি মনে হতে পারে, তার একটু টেন্ডারনেস আছে বা ফিচার আছে এরকম। সো তখন আমার সাসপিশন রেইজ হবে, সব কিছু মিলায় সাসপিশন রেইজ হবে। সো এইটা আমাদের যখন এইরকম থাকবে তখন আমরা কীভাবে ডায়াগনোসিস করব? আমরা একটা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করতে পারি, আলট্রাসাউন্ড করতে পারি। যেমন লিভারে কিছু হলে কিন্তু আমরা আলট্রাসাউন্ড করি, হ্যাঁ রেডিওলজিও করব। রেডিওলজি কেন করব?
ক্যালসিফিকেশন যদি হয়ে যায় সেটা এক্সরেতে খুব ভালো ধরা পড়বে। সো আমরা সেখানে রেডিওলজি করতে পারি, আলট্রাসাউন্ড তো ডেফিনেটলি ধরা পড়ে যাবে সিস্টগুলোর সাইজে বড় হলে, তাহলে এটা আমরা করতে পারি। এর পাশাপাশি আমাদের সেরোলজিক্যাল টেস্ট কী হতে পারে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট আর সে এলাইজা টেস্ট। অ্যারাউন্ড 70 থেকে 90% পেশেন্টের ক্ষেত্রে এটা পজিটিভ থাকে, সো আমরা এটাকে আসলে ফলো করতে পারি। এবার আসি ম্যানেজমেন্ট। সো যদি সিস্ট পসিবল হয় ডেফিনেটলি সার্জারি করে ফালাই দিতে হবে, এখানে তো কোনো সন্দেহ নাই। এবং যখন সার্জারি করব অবশ্যই খুব কেয়ারফুলি করতে হবে যেন স্পিলেজ না হয়। এবং স্পিলেজ না হওয়ার রিজন কি, যে এটার ভেতরে যে কন্টেন্ট, যে ফ্লুইড কন্টেন্ট, এটা যদি এক্সপোজড হয়ে যায়, আমাদের স্পিলেজ যদি হয়, মানে গ্রেট অ্যানাফাইলেকটিক রিয়াকশন ডেভেলপ করে, সিভিয়ার অ্যানাফাইলেকটিক রিয়াকশন ডেভেলপ করে, সেই জন্য স্পিলেজ যেন না হয় সেটাকে খেয়াল রাখতে হয়। এবং এইটার সিস্টের মধ্যে যে ক্যাভিটি সেটাকে স্টেরিলাইজেশন করা ম্যান্ডেটরি, কারণ এটাকে যদি স্টেরিলাইজ না করি সেখানে তো যে ব্রুট ক্যাপসুলগুলো ছিল না, ওটা তো ছড়ায় যে আরও নতুন নতুন সিস্ট তৈরি করবে। সো আমাদেরকে স্টেরিলাইজ করতে হবে উইথ 0.5% সিলভার নাইট্রেটের মাধ্যমে, অথবা আরেকটা অল্টারনেটিভ হচ্ছে আমার 2.7% সোডিয়াম ক্লোরাইড, এগুলো দিয়ে আমি স্টেরিলাইজেশন করে নিব। তাহলে সার্জারি করতেছি স্পিলেজ যেন না হয়, আর ওই সিস্টের ওই জায়গাটা স্টেরিলাইজ করে নিতে হবে। এর পাশাপাশি আমরা কিছু ওরাল মেডিকেশন আসতে হবে, যেমন অ্যালবেন্ডাজল আমরা দিব 3 মাসের জন্য, টুয়াইস ডেইলি 400 মিলিগ্রাম ফর 3 মাস, তাহলে বেশ লম্বা সময়। সো ভেরি ইম্পর্ট্যান্ট দ্য ডিউরেশন। এবং আমরা এটার সাথে অনেক সময় পেয়ার কম্বাইন করি। পেয়ার মানে কি, পারকিউটিনিয়াস পাংচার, অ্যাসপিরেশন, ইনজেকশন অফ সলিসিডাল এজেন্ট অ্যান্ড রিঅ্যাসপিরেশন। তাহলে আমাদের অ্যালবেন্ডাজলের সাথে সাথে পাংচার করে অ্যাসপিরেট করব, সেখানে সলিসাইডাল এজেন্ট দিব, ইনজেক্ট করব, এবং ফার্দার রিঅ্যাসপিরেশন করব। তাহলে এই প্রসেসও আসলে ফলো করতে হবে। অল্টারনেটিভ হিসেবে, বা অল্টারনেটিভ না, আমি যদি প্রোটোস্কলিসেসগুলোকে মারতে চাই সেটার জন্য ডেফিনেটলি প্রাজিকুয়ান্টেল আমরা পেরি অপারেটিভলি দেবে। তাহলে অপারেশনের পরে যতই আমি স্পিলেজকে ঠেকাইতে চাই না কেন, একটা দুইটা স্পিলেজ হইতেই পারে, বা যতই আমি এখানে আসলে ইয়ে করি না কেন, যে 2.7% সোডিয়াম ক্লোরাইড দিয়ে স্টেরিলাইজ করার চেষ্টা করি না কেন, একটু মিস্টেক হইতেই পারে, বা সামহাও ব্রুট ক্যাপসুল ছড়াই যাইতেই পারে। সো আমরা পেরি অপারেটিভলি প্রাজিকুয়ান্টেল আসলে দিয়ে দিব, যেন এই প্রোটোস্কলিসেস যেগুলো আছে এগুলো যেন মারা যায়, যেন ফার্দার নতুন সিস্ট ওখান থেকে যেন ফার্দার না আসে। আচ্ছা, এবার আসি ট্রিটমেন্ট শেষ, এবার আসি প্রিভেনশন। প্রিভেনশন ইজ ভেরি ডিফিকাল্ট যদি ডগসের সাথে ক্লোজ অ্যাসোসিয়েশন থাকে, এটা হচ্ছে বাস্তবতা। সো আলটিমেটলি আমরা কী করবো, পার্সোনাল হাইজিনকে গুরুত্ব দিতে হবে, স্যাটিসফ্যাক্টরি ডিসপোজাল অফ ক্যারকাসেস, এই মৃত জীবজন্তু স্যাটিসফ্যাক্টরি ডিসপোজাল হতে হবে, যে মাটির অনেক নিচে গর্ত করে তাদের কবর দিতে হবে। মিট ইন্সপেকশন অ্যান্ড ডিওয়ার্মিং অফ ডগস রিডিউসেস ডিজিজ প্রিভেলেন্স। সো এইগুলো আমাদেরকে করতে হবে ফর প্রিভেন্টিভ পারপাস। সো মোটা দাগে আমাদের হাইড্রাটিড সিস্ট নিয়ে আলোচনা আসলে এইটুকুই। এর বাইরে আমাদের আরও কিছু ট্যাপওয়ার্ম নিয়ে হালকা পাতলা কথা আসতে পারে, যেমন আরও কিছু সিস্টোড আছে যেগুলো অ্যাডাল্ট বা লার্ভার স্টেজ হিউম্যানকে অ্যাফেক্ট করতে পারে। সো দেখা যাচ্ছে যে এখানে আমাদের এটা নিয়ে না, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে তেমন কোনো কথাবার্তা নাই। তাহলে আমাদের মোটামুটি আরেকটা আলোচনা আসলে আছে, সেটা হচ্ছে একটোপ্যারাসাইট, বাট এইটা নিয়ে সাধারণত হচ্ছে আমাদের ডার্মাটোলজিতে আলোচনা করা হয়েছে। সো মোটা দাগে সিস্টোডের আলোচনা আসলে এখানেই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।